লাশটির বাম স্তন একদম পুরোপুরি কেটে ফেলেছে কিলার, আর লাশটির যৌন অঙ্গে প্রায় 50টি লিডার পাওয়া গিয়েছে। স্তন কেটে ফেলেছে এবং সূচগুলো ঢুকিয়েছে একদম মেরে ফেলার আগে। ডক্টর অজয়ের মুখে এমন কথা শুনে আঁতকে উঠে বলি, এতটা কষ্ট দিয়ে মেরেছে মেয়েটাকে? আচ্ছা ডাক্তার, এইটা কি রেপ কেস? আসলে এটি রেপ কেস না। মেয়েটির যৌন অঙ্গে বা জরায়ুতে কোনো আলামত পাওয়া যায়নি। এগুলো কেসে পারিবারিক কোনো শত্রু থাকে অথবা ফ্রেন্ডদের মাঝে শত্রুতাতে এরকম খুন করে। মেয়েটিকে মেরে ফেলা হয়েছে কিভাবে? মেয়েটির ভিতরে সাইনোক্লোচার পাওয়া গিয়েছে। মেয়েটিকে আগে অজ্ঞান করে এনে এভাবে অত্যাচার করে। তারপরে যখন মেয়েটি মারা যায়নি তখন মেয়েটির মুখ দিয়ে 250 মিলি প্লাস্টিকের বোতল ঢুকিয়ে দেয় একদম গলা পর্যন্ত। তখন মেয়েটি মারা যায়। এতটা কষ্ট দিয়ে কিভাবে একজন সুস্থ মানুষ মারতে পারে? আমিও সেটাই ভাবছি। আচ্ছা ঠিক আছে ডাক্তার, আপনি কালকে পোস্টমর্টমের রিপোর্ট দিয়ে দিন। এই কথা বলে গাড়িতে করে সহকর্মীকে সাথে করে রওনা দিলাম থানার উদ্দেশ্যে। আসলে আজকে সন্ধ্যার দিকে একটি ফোন আসে আর বলে গাইবান্ধা শহরের পুরাতন লেকের দিকে ময়লার স্তূপের মাঝে একটি মেয়ের লাশ পাওয়া গেছে। এই খবর শুনে আমি আর আমার সহকর্মীকে সাথে করে নিয়ে যাই ঘটনাস্থলে। গিয়ে দেখি লাশটির অবস্থা প্রচুর বাজে, দুর্গন্ধ ছড়িয়েছে, কিন্তু মেয়েটির লাশ দেখেই বোঝা যাচ্ছিল অনেক সুন্দরী ছিল। মেয়েটিকে প্রায় 2-3 দিন আগে মেরে ফেলেছে। আমি লাশটিকে ফরেন্সিক রিপোর্টের জন্য পাঠিয়ে দিয়েছিলাম ডক্টর অজয়ের কাছে। ডক্টর অজয় লাশটির যে বিবরণ দিল তাতে তো মনে হয় না একজন সুস্থ মানুষ এভাবে মারতে পারে একজনকে। গাড়ি চালাতে চালাতে আমার সহকর্মী রহিম সাহেব বলে ওঠে, স্যার, আমার মনে হয় কিলার মাতাল টাইপের। হ্যাঁ, আমিও তাই ভাবছি। তবে কিলারের সাথে মেয়েটির কোনো সম্পর্ক আছে কি, নাকি খুনি মেয়েটিকে চিনেও না, এটা নিয়েই চিন্তা করছি। আমার মনে হয় স্যার, যে মেরেছে সে হয়তো মেয়েটির সাথে FAR ছিল। দেখি ডক্টর অজয় আগে রিপোর্ট দেখ, উনি আরো কিছু খুঁজে পান কিনা দেখি। গল্প করতে করতে থানায় গিয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 10টা বেজে যায়। তাই থানায় আর দেরি না করে আমি বাসায় চলে যাই আর আমার সহকর্মী রহিমকেও বাড়িতে পাঠিয়ে দেই। আমি CID বিভাগের একজন কর্মকর্তা, আমার নাম নিলয়। যাই হোক, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে ভাবতে থাকি লাস্টার অত্যাচার সম্পর্কে। কতটাই না অত্যাচার করেছে। ভাবতে ভাবতে হঠাৎ ফোন আসে। দেখি রহিম সাহেব ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে রহিম সাহেব বলে, স্যার, আপনি কই? আমাদের এলাকায় একটি লাশ পাওয়া গেছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। কি বলো কি? আচ্ছা, তুমি জায়গাটা রেড ক্রস দিয়ে আটকে রাখো, কেউ যেন না যায়। আমি আসছি এখনই। আমি তাড়াহুড়া করে রাত 12টার দিকে রিক্সা নিয়ে রহিম সাহেবের এলাকায় যাই। গিয়ে দেখি এই লাশটিও মেয়ের। একই দিনে 2টি লাশ। আমার 4টে জীবনে এটাই রেকর্ড হলো। যাই হোক, এই লাশটাকেও সেই রাতেই ডক্টর অজয়ের কাছে পাঠাই। এবারে এই লাশটাকে পোস্টমর্টেম রিপোর্ট করার জন্য আমাকেও সাথে করে রুমে নিয়ে যায় ডক্টর অজয়। লাশটির শরীর থেকে কাপড় সরাতে ডক্টর অজয় বলে ওঠে, ও মাই গড! ডাক্তারের কথা শুনে আমি বলি, কি হলো ডাক্তার? এই মেয়েটির বাম স্তনও পুরোপুরি কাটা। এই মেয়েটির যৌন অঙ্গেও সূচ দেখা যাচ্ছে। আর নিলয়, এই লাশটির আগেও তার যৌন অঙ্গে লেখা ছিল NNB। ঠিক এই লাশটারও ডান উরুতে ধারালো কিছু দিয়ে NNB লেখা। তার মানে ডক্টর, এই খুন দুইটা একজন ব্যক্তি করেছে তাহলে? একদম, এমনকি একভাবে, এক টাইমে এবং একই জায়গায়। তাহলে কি NND লেখাটি কোনো ক্লু দিচ্ছে আমাদের? না, তা হওয়ার সম্ভাবনা একদমই কম। আচ্ছা, লাশটি পরিবার কি থানায় কমপ্লেন দিয়েছে? না, বিগত 4 দিন কোনো হারানোর কমপ্লেন আসেনি। তাহলে তোমরা আগে মেয়ে দুইটির পরিবারকে খুঁজে বের করো। ঠিক বলেছেন ডাক্তার। আমি ডাক্তারের থেকে বিদায় নিয়ে বাসায় আসি।
প্রায় রাত 3টার পরে এসে ঘুমিয়ে পড়ি। এরপর সকালে উঠেই থানায় গিয়ে মেয়ে দুটির সম্পর্কে জেনে নেই। একজনের নাম আরিফা, আরেকজনের নাম দীপ্তি। তাদের ঠিকানা খুঁজে বের করি। আশ্চর্যের বিষয় হচ্ছে লাশটি পাওয়া গেছে গাইবান্ধা সদর থানায়, কিন্তু তাদের বাড়ি সুন্দরগঞ্জ থানায়। 2 দিন হচ্ছে মেয়ে দুটি বাড়িতে নেই, অথচ তাদের পরিবারে কোনো টেনশনই নেই। আমার সহকর্মী রহিমকে নিয়ে রওনা হলাম মেয়ে দুইটির পরিবারের সাথে দেখা করতে। প্রায় 2 ঘন্টা পর দুইজনের বাড়ি খুঁজে পেলাম, কারণ তাদের বাড়ি একই গ্রামে। মেয়েটির বাবাকে তার মেয়ের কথা জিজ্ঞাসা করি। সে বলেছে তাদের মেয়ে 4 দিনের একটি পিকনিকে গেছে, আজকে ফিরবে। তাদের থেকে এই কথা শুনে জিজ্ঞাসা করি কার সাথে পিকনিকে গেছে। তারা বলে, স্কুলের গণিত টিচারের সাথে। আচ্ছা ঠিক আছে। তাদের পরিবারকে আর কিছু না বলে তাড়াতাড়ি করে মেয়ে দুটির স্কুলে গিয়ে স্যারের নাম্বার নেই। স্যারের নাম ছিল আতিকুর রহমান। স্কুলের প্রধান শিক্ষকের সাথে আতিকুর সাহেবের সাথে কথা বলতে বলি। তখন আতিকুর সাহেব বলে উনি সত্যি পিকনিকে গেছে আরো 12 জন বাচ্চা নিয়ে। তিনি তার প্রাইভেটের ব্যাচ নিয়ে গেছে। এই মেয়ে দুটিও যাওয়ার কথা ছিল, কিন্তু যায়নি, এবং তারা 2 থেকে 1 ঘন্টার মধ্যে বাসায় ফিরবে। আমি সেই স্যারকে থানায় দেখা করার জন্য বলে চলে যাই। আস্তে আস্তে মিডিয়া সহ পুরো জেলায় জানাজানি হয়ে যায় খুনটির কথা। এরপর আমরা লাশ দুটিকে তাদের পরিবারে হস্তান্তর করি। গণিত টিচারকে আটক করে থানায় নিয়ে আসি। তাকে 1 দিনের রিমান্ডে পাঠাই। আর আমি ডাক্তার অজয়ের কাছে গিয়ে ফরেনসিক রিপোর্ট নেওয়ার জন্য যাই। তখন ডাক্তার অজয় বলে, নিলয়, আসলে মনে হচ্ছে এই দুইটি খুন কোনো সাইকো টাইপের কেউ মেরেছে, এবং তার খুনটি একদম গোছানো প্ল্যান ছিল। এমন ভাবে খুন করেছে যাতে কেউ বুঝতে না পারে, তাই কোনো প্রমাণ রাখেনি, এমনকি কোনো হাতের ছাপও পাওয়া যায়নি। তাহলে ডক্টর ওই অ্যারেন্ডিটা তাহলে কি? আমার মনে হয় খুনি এইটা প্ল্যান করে দিয়েছে যাতে পুলিশ কোর্টে খুঁজে হয়রান হয়ে যায়। কিন্তু ডাক্তার খুনি কেন খুন করলো মেয়ে দুটিকে? আমার কেন জানি মনে হচ্ছে খুনি প্রাপ্তবয়স্ক এবং এই মেয়ে দুইটিকে আগে থেকেই চেনা, এবং আগের কোনো শত্রুতার জড়েই। আচ্ছা ঠিক আছে, ডাক্তার আমাকে রিপোর্টগুলো দিন। রিপোর্টগুলো নিয়ে থানায় যাই। গিয়ে সেই গণিত টিচারের জবানবন্দি শুনি। সে বলে, আমি তাদের গণিত শিক্ষক, এমন আমি তাদের প্রাইভেট ব্যাচ পড়াতাম। তাদেরকে নিয়ে একটা পিকনিকের আয়োজন করেছি কক্সবাজারে। নীতিদের এই দুজনে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা বলেছে তাদের পরিবার থেকে নাকি যেতে দেয় না, তাই আমাদের সাথে যেতে পারবে না বলেছে। তাই আমিও আর জোর করিনি। এরপর কি হয়েছে আমি জানি না। স্কুলের স্যারের মুখে এই কথা শুনে চলে যাই মেয়ে দুটির মায়ের কাছে। তাদের দুইজনকে জিজ্ঞাসা করি, আপনারা কেন যেতে দিলেন আপনার মেয়েকে? তাদের মায়ের কথা শুনে আমি অবাক হয়ে যাই। তখন মেয়েটির মা বলে, আমার মেয়ে বলেছে আজকে আমাদের পিকনিক, পরশু বাসায় ফিরবো, কোনো টেনশন করিও না, তাই আমিও যেতে দিয়েছিলাম। তখন আমি বলি, শুধু এই কথার ভিত্তিতে মেয়েকে যেতে দিলেন? আপনারা এত কেয়ারলেস কেন? মেয়ের প্রতি কোনো ভালোবাসা ছিল না আপনাদের? নাকি মেয়েকে রাস্তায় পেয়েছেন? আপনাদের অসচেতনায় আজকে আপনাদের মেয়ে দুটি লাশে পরিণত। আমার কথা শুনে তারা কান্না শুরু করে দেয়। আমি সেখান থেকে থানার উদ্দেশ্যে রওনা দেই। ভাবতে থাকি, মেয়ে দুটি তাহলে বাড়িতে মিথ্যে বলে কোথায় গিয়েছিল? তার মানে কি মেয়ে দুটি তাদের বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে বা এরকম কোনো প্ল্যান করেছিল? তাই মনে হয় বাড়িতে পিকনিকের কথা বলে ভাই হয়েছে। মেয়ে দুটির বয়ফ্রেন্ডকে খুঁজে বের করতে হবে। যেই ভাবা সেই কাজ। তাদের বান্ধবীদের থেকে খোঁজ নিয়ে জানতে পারি তাদের দুজনের বয়ফ্রেন্ড আছে, এবং খুঁজে বের করে তাদের বয়ফ্রেন্ড দুজনকেই থানায় আনি। দুইজনের একজন বর্তমান গাইবান্ধা সিটি কর্পোরেশনের মেয়রের ছেলে। তাদের সাথে বাজে বিহেভ না করে ভালোভাবে জিজ্ঞাসা করি, তোমরা কি এই খুনের সাথে জড়িত আছো? না স্যার, আসলে সত্যি বলতে সেদিন দীপ্তিরা পিকনিকে যেত, কিন্তু প্রাইভেট ব্যাচের সাথে না, আমাদের সাথে যেত। আমরা সব প্ল্যান করছিলাম। আমরা 4 জন কক্সবাজারে যেতাম, এমনকি আমরা টিকিটও কেটেছি। সেদিন আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম,
কিন্তু সেদিন দীপ্তি আর আরিফা দুজনের একজনও আসেনি। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু তারা আসেনি। কল দিলাম কিন্তু তাদের নাম্বার বন্ধ ছিল। পরে ভাবলাম তাদের হয়তো বাসা থেকে আসতে দেয়নি, তাই আসতে পারিনি। এই ভেবে আমরা দুজন টিকিট ক্যান্সেল করে বাসায় চলে আসি। এরপর থেকে তাদের সাথে আর কোনো কন্ট্যাক্ট হয়নি আমাদের। আচ্ছা ঠিক আছে, তোমরা বাসায় যাও। তাদের বাসায় পাঠিয়ে অফিসে বসে থাকি। পাশে রহিম সাহেব বসে আছে। তিনি হঠাৎ বলে ওঠে, স্যার, ছেলে দুইটা মিথ্যা কথা বলল না তো? না, মনে হয় তাদের দৃষ্টিভঙ্গিতে বোঝা গেল তারা সত্যি বলছে। তবুও তাদের উপর নজর রাখো। জি স্যার। আর একটা কথা স্যার, হ্যাঁ বলো। আমার কেমন জানি মনে হচ্ছে ডাক্তার অজয়ের ধারণাই ঠিক। এই খুনি সাইকো টাইপের, কারণ এত সুন্দর দুইটা মেয়েকে একা পেয়ে শুধু অত্যাচার করেছে কিন্তু ধর্ষণ করেনি। আর স্যার, সাইকো টাইপের মানুষগুলোর কোনো সেক্স ফিলিংস থাকে না, আর এমন টাইপের মানুষগুলো অল্পতেই রেগে যায় স্যার, কিন্তু প্রকাশ করে না, ইনসাইডে বেঁধে রাখে তারা। তুমি ঠিক বলেছ। তবে আমাদের গাইবান্ধায় তো এমন সাইকো টাইপের ঘটনা এর আগে কখনো ঘটেছিল কি? না মনে হয় স্যার, তবে আমাদের পুরাতন ফাইল দেখা দরকার। আচ্ছা ঠিক আছে। রহিম সাহেবকে একটা কাজে পাঠিয়ে দিয়ে আমি একাই পুরাতন পেপার খুঁজতে থাকি, কিন্তু এইরকম কোনো কেস পেলাম না। কাগজগুলো দেখতে দেখতে ফোনটা বেজে ওঠে। দেখি রং নাম্বার থেকে কল আসছে। ধরে সালাম দিতেই ওপাশ থেকে বলে, স্যার, আমি রাহিম। একটি লাশের সন্ধান পাওয়া গেছে বালাসী ঘাটে, তাড়াতাড়ি আসেন। কি? তুমি কই? তোমাকে না কাজে পাঠালাম এক্ষুনি? আচ্ছা তুমি থাকো, আমি এক্ষুনি যাচ্ছি। তাড়াহুড়া করে কাগজগুলো রেখে গাড়ি নিয়ে যাই বালাসীতে। গিয়ে দেখি এটিও একটি মেয়ের লাশ। তাড়াতাড়ি করে আবার ডাক্তার অজয়ের কাছে পাঠাই। 2 থেকে 3 দিনের ব্যবধানে 3টি লাশ। পুরো শহর এখন ভয়ে আতঙ্কিত, কারণ এরকম ঘটনা এর আগে কখনোই ঘটেনি। এবার ডক্টর অজয় লাস্টের ফরেনসিক রিপোর্ট নিয়ে বলে, খুনি খুব রাগ দিয়ে এই খুনটা করেছে এবং এই লাশটির ডান্সতন কাটা, কিন্তু আগের লাশটির মতো কোনো ক্ষত পাওয়া যায়নি এই লাশটিতে। তবে আবারও NND লেখা আছে লাশটির উড়তে। তার মানে ডক্টর NNDর কোনো তথ্যসূত্র আছে? আমিও এবার ভাবছি এই কোডের তাহলে কোনো রহস্য রয়েছে। তাহলে আমাদের এই কোডটি নিয়েই ভাবতে হবে ডক্টর, আর এর রহস্য ভেদ করতে হবে। এই কথা বলে ডক্টর অজয়ের থেকে বিদায় নিয়ে থানায় আসি। এসে সেই কাগজগুলো দেখতে থাকি আবার, কিন্তু কিছুই পেলাম না। কাগজগুলো টেবিলে রেখে চেয়ারে মাথা দিয়ে চোখটা বন্ধ করে কি যেন ভাবছি, তাতেই আবার কলটা বেজে উঠল। তখনই দেখি রং নাম্বার থেকে ধরার সাথে ওপাশ থেকে একটি মেয়ে। আঙ্কেল, আপনি কি পুলিশ? পুলিশ না, CID কর্মকর্তা। কে তুমি? আঙ্কেল, আমি রিয়ার বন্ধু, গাইবান্ধার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী। আপনার সাথে আমার একটু কথা আছে। রিয়া হচ্ছে আজকে যে লাশটি পাওয়া গেছে তার নাম। যাই হোক, আমি তখন বলি, হ্যাঁ বলো। একটু কষ্ট করে দেখা করবেন আঙ্কেল, প্লিজ। আচ্ছা ঠিক আছে, কোথায় আছো তুমি? মেয়েটির থেকে ঠিকানা নিয়ে দেখা করতে যাই। মেয়েটির সাথে দেখা করি। মেয়েটি বলে, আঙ্কেল, আমার নাম ঈশিতা, রিয়ার ক্লোজ ফ্রেন্ড। রিয়ার লাশটা যেদিন পাওয়া গেছে তার আগের দিন আমাদের স্কুলের ইংলিশ টিচার রিয়াকে আউট অফ রুম দিয়েছে। আউট অফ রুম মানে? আসলে ওই স্যারকে যদি কেউ পড়া দিতে না পারে তখন তাকে আউট অফ রুমে শাস্তি দেয়। এটার মানে হচ্ছে সব শিক্ষার্থীকে রুম থেকে বের করে দেওয়ার পর যে পড়া পারবে না তাকে একা রেখে অশ্লীল শাস্তি দেয়া। সবাইকে বাহির করে দিয়ে একজনকে শাস্তি দেয়। স্কুল কর্তৃপক্ষ দেখে না। স্যারের ক্লাস সবার শেষে তখন ছুটি হয়, আর স্যার এই শাস্তি দেওয়ার আগে কাউকে না বলার হুমকি দিয়েই শাস্তি দেন। যদি কেউ বলে তাহলে তাকে মেরে ফেলারও হুমকি দেন।
আঙ্কেল, আমার মনে হচ্ছে রিয়া এই কথা কাউকে বলতে চেয়েছে, তাই মনে হয় স্যার রিয়াকে মেরে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থেকো, আমি দেখছি কি করা যায়। কালকে তোমায় একটা কাজ করতে হবে। কি? কালকে যখনই কাউকে আউট অফ রুমের জন্য রেখে দিবে, তখনই আমাকে কল বা মেসেজ দিবে। আচ্ছা ঠিক আছে। মেয়েটিকে বাসায় রেখে আমিও বাড়ির উদ্দেশ্যে যাই আর ভাবতে থাকি, তার মানে কি সত্যি এই স্যার খুনের সাথে জড়িত আছে? কালকে দেখতে হবে এবং স্যারের সাথে কথা বলতে হবে। একবারের জন্য হলেও স্কুলে যেতে হবে। ঈশিতা ফোন দিক বা না দিক, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে প্রায় 11:30-এর দিকে থানার উদ্দেশ্যে যাই। যেতে যেতে হঠাৎ মনে পড়ে এই সময় তো গার্লস স্কুলটির ছুটি হয়, কিন্তু ঈশিতা তো ফোন দিল না। তবুও ভাবলাম একবার ঘুরেই আসি। স্কুলে গিয়ে দেখি সবাই বের হচ্ছে, তার মানে ছুটি হয়েছে। ভিতরে ঢুকে দারোয়ানকে বললাম, ইংলিশ রমেন্দ্র স্যার আছেন? উনি বললেন তখন, স্কুল তো ছুটি দিয়ে দিয়েছে, স্যার মনে হয় এতক্ষণে চলে গেছে। ও আচ্ছা, ছুটি যখন দিয়েছে তাহলে চলে গেছে। আর আজকে হয়তো কাউকে আউট অফ রুম দেয়নি, তাই ঈশিতাও কল করেনি। স্যারটাকে হাতে নাতে ধরতে হবে, তাই আজকে থাক, কাল আসবো। হঠাৎ মনে পড়ে ঈশিতা তো বলেছিল স্যার স্কুল ছুটির পর শাস্তি দেয়, তার মানে যদি আজকে কাউকে শাস্তি দেয় তাহলে এখন দিচ্ছে। তাই যেখানে ইংলিশ ক্লাস হয় ঈশিতাদের সেখানে গেলাম। গিয়ে দরজার কাছাকাছি যেতেই দেখি ভিতর থেকে ঈশিতা বের হয়ে আসছে। তাকে দেখে আমি অবাক হয়ে যাই আর ভয়ও পাই। মেয়েটাকে আউট অফ রুম দিল না তো? তাকে জিজ্ঞেস করলাম, ঈশিতা কি হয়েছে, কোনো সমস্যা? না। এত দেরিতে ক্লাস থেকে বের হলে কেন? কিছু না। বলে কাঁদতে কাঁদতে চলে গেল। তার এমন বিহিত দেখে ভয় পেয়ে গেলাম, এই ভেবে যে ঈশিতাকেও আউট অফ রুম দিল কিনা। তাই আমি দৌড়ে যাই ক্লাসরুমের দিকে স্যারকে ধরার জন্য, কিন্তু গিয়ে দেখি স্যার নেই। দেখে একটু চিন্তামুক্ত হলাম। যেটা ভেবেছিলাম সেটা হয়নি। তাহলে ঈশিতার সাথে, কারণ স্যার তো নেই। যাই হোক, ক্লাসরুম থেকে তাড়াতাড়ি বের হয়ে ঈশিতার কাছে গিয়ে বললাম, ঈশিতা কিছু হয়েছে তোমার? না তো, আর কিছু হলে তো আপনাকে কল দিতাম আঙ্কেল। তোমার ইংলিশ স্যার কোথায়? আমি জানি না। আর আঙ্কেল প্লিজ আমাকে আর এই বিষয় নিয়ে কোনো কথা বলবেন না, প্রয়োজনে আমি আপনাকে কল দিব। বলেই একটা রিক্সা নিয়ে চলে গেল সে। হঠাৎ ঈশিতার এমন কথা সন্দেহজনক লাগলো, যে মেয়ে গতকাল আমাকে এত কিছু বলল কিন্তু আজকে এমন করেছে, তার মানে কিছু একটা হয়েছে। ঈশিতার সাথে কথা না বলে চলে যাই সেই রমেন্দ্র স্যারের বাসায়, মানে যে স্যার আউট অফ রুম দেয় ছাত্রীদের। গিয়ে দেখি স্যারের রুম তালা দেওয়া। তালাটা ভেঙে ভিতরে ঢুকি। তার ঘরটা দেখে কেমন জানি রহস্যজনক লাগছে। হঠাৎ রুমের একটি টেবিলে ছুরি দেখলাম এবং ছুরিতে রক্তের দাগ দেখে সন্দেহ আরো বেড়ে গেল। তাই তার ঘরটা ভালোভাবে খোঁজার জন্য আগ্রহ তৈরি হলো। আলমারির ড্রয়ার খুলে দেখি কিছু সার্জিক্যাল ব্লেড আর কিছু পিন, ঠিক এর আগের লাশ দুইটির শরীরে যেরকম পাওয়া গেছে। এরপর ওয়ার্ড্রোবের ড্রয়ার খুলে আমি আরো অবাক হয়ে যাই, কারণ ওয়ার্ড্রোবের ড্রয়ারে রিয়ার স্কুল ব্যাগ, যেটাতে তার স্কুলের বই খাতা ছিল। তার মানে রিয়া কোচিং থেকে যাওয়ার সময় স্যার কিডন্যাপ করেছে এবং খুন করেছে। হঠাৎ দরজার শব্দ হয়, তার মানে রমেন্দ্র স্যার চলে এসেছে। আমি দরজার পিছনে গিয়ে দাঁড়াই, আজকে তাকে গ্রেফতার করব। কিন্তু স্যার প্রচুর চালাক। আমি ভিতরে ছিলাম, সে বুঝে গেছে। তাই সে আমাকে ভিতরে রেখে দরজা বন্ধ করে সাথে সাথে বাহির থেকে তালা দিয়ে দৌড়ে চলে গেল। আমিও দরজার কাছে এসে ভিতর থেকে রিভলভারটা দিয়ে তালা ভেঙে বাহির হয়ে স্যারের পিছনে পিছনে দৌড় শুরু করি। কিন্তু ভাগ্যক্রমে সে যেন কোথায় হারিয়ে গেল। তাড়াতাড়ি করে থানা থেকে কিছু ফোর্স নিয়ে চারপাশে ঘিরে তাকে আটক করি।
তারপর থানায় নিয়ে গিয়ে তার থেকে রিয়ার হত্যা করার সব ঘটনা শোনার জন্য কন্টেন্ট সেলে নিয়ে যাই। তাকে জিজ্ঞেস করি, এত সুন্দর একটা মেয়েকে কিভাবে মারলেন? একটুও কি কষ্ট হলো না আপনার? আমি রিয়াকে মারিনি। তাহলে কে মেরেছে? আমি জানি না, তবে সেদিন রিয়ার সাথে আমার বিকেলে দেখা হয়েছিল বাজারে। রিয়া একটা কোচিং থেকে আসছিল, হঠাৎই আমার সাথে দেখা হয়। রিয়া ইংলিশ গ্রামারের কি যেন একটা বিষয় বোঝে নাই, সেটা বোঝানোর জন্য আমাকে বলল। আমি তখন আমার বাড়ির কাছেই ছিলাম, সেই জন্য তাকে আমার বাড়িতে নিয়ে গিয়া ঘরে বসতে দেই। ঘরে ঢুকে দরজা বন্ধ করে রিয়াকে বোঝাতে শুরু করি। রিয়া একটু নিচু হয়ে রুলস গুলো লিখতেছিল, আর তখনই আমার নজর রিয়ার বুকে পড়ে। তাই রিয়ার সাথে কিছু করার কাম জেগেছিল, তাই তার হাতটা ধরি, আর তাতেই রিয়া বুঝে গিয়ে দরজা খুলেই একটা দৌড় দেয়। অনেক চেষ্টা করেছি আটকানোর, কিন্তু পারিনি। ঘর থেকে বাইরে এসে দেখি রিয়া নেই। ভাবলাম কোনো অটোতে করে চলে গেছে, তাই আর বেশি ভাবিনি। মিথ্যা কথা। আপনি আউট অফ রুমে কি শাস্তি দিতেন মেয়েদের? ওহ আচ্ছা, আপনি আউট অফ রুম সম্পর্কে জানেন তাহলে? ঈশিতা বলেছে, তাই না? হা 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 হা। তাই তো ঈশিতাকেও শাস্তি দিয়েছি। শুনেন তাহলে আউট অফ রুমের শাস্তি। যখন আমার ক্লাসের কোনো একটা মেয়ে পড়া না পারে, ঠিক তখনই আউট অফ রুম দিই আমি। শুধু ঈশিতাকে পড়াশোনার বাহিরে দিয়েছি। আসলে আমার উদ্দেশ্য ছিল সবাই যেন আমার সাবজেক্ট ভালো রেজাল্ট করে। আমি এখন পর্যন্ত 5 জনকেই শাস্তি দিয়েছি, এমনকি রিয়াকেও দিয়েছি আউট অফ রুম। যদিও তার শাস্তিটা ছিল অনেক কম। প্রথম জনকে যখন প্রথমবার আউট অফ রুম দেই, তখন তাকে আমার থুতু মাটিতে ফেলে খাইয়েছি। দ্বিতীয় জনকেও একই শাস্তি দিয়েছি। এরপর তৃতীয় জনকে যখন দিব, তখন ভাবলাম একই শাস্তি দিলে হবে না, একেই অন্য শাস্তি দিতে হবে। তাই তৃতীয় জনকে তার নিজের স্তনে নিজেকে একটি কামড় দিতে বলি, কিন্তু মেয়েটি দেয়নি। তখন আমি নিজেই দিয়েছি, এমনকি রক্তও বের করেছি। এর পরের জনকে নগ্ন করে একটি ছবি তুলে রেখেছি, আর বলেছি রেজাল্ট খারাপ হলে এটা সবাইকে দেখাবো। আর রিয়াকে কোনো শাস্তি দিইনি, কিন্তু তবুও মেয়েটাকে যে কে খুন করলো বুঝলাম না। তবে ঈশিতার শাস্তিটা ছিল ভয়ানক। আপনি শিক্ষক নামের কলঙ্ক। ঈশিতার সাথে কি করেছেন? এই কথা শেষ হতেই স্যারটি পাশের একটি পুলিশের হাত থেকে বন্দুকটা নিয়ে পুলিশটির মাথায় ধরল এবং পুলিশটির মাথায় গুলি ঠেকিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। ঠিক তখনই আমিও গুলি করি স্যারকে। এরপর সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করাই। হাসপাতালে স্যারকে ভর্তি করানো শেষ হতেই রহিম সাহেব ফোন করে আমাকে। ফোনটা ধরে বলি, হ্যাঁ রহিম বলো। স্যার, আরও একটা লাশ পাওয়া গেছে। রহিমের কথা শুনে মাথাটা ঘুরে গেল। ফোনটা কেটে পাশে একটি চেয়ারে বসে ভাবতে থাকি, এতক্ষণ কে করেছে আর কেনই মারছে? এত কম সময়ে এতজনের লাশ পুরো শহর মেনে নিতে পারছে না। সবাই আমাদের প্রতি ঘৃণা পোষণ করেছে। এখনো কোনো খুনিকে ধরতে পারছি না। আমি কখনোই কোনো কেসে হেরে যাইনি, কিন্তু এই কেসে আমি হেরে যাব? এগুলো ভাবতে ভাবতেই হঠাৎ একজন ডাক্তার এসে বলল, রামেন্দ্র স্যার বেঁচে নেই, আমরা সরি। ডাক্তারের মুখে এই কথা শুনে আবার টেনশনে পড়ে গেলাম। ভেবেছিলাম এই স্যার খুনের সাথে জড়িত আছে, এর থেকেই সব শোনা যাবে, কিন্তু হলো না। হাসপাতাল থেকে চলে যাই রহিমের ঠিকানায়, যেখানে আরো একটি লাশ পাওয়া গেছে। গিয়ে দেখি এই লাশটি একটি পুরুষের লাশ। তখন মনে হলো, তাহলে কি এই খুনের রহস্য আলাদা? যাই হোক, লাশটিকে আবার ডাক্তার অজয়ের কাছেই পাঠাই ফরেনসিক রিপোর্টের জন্য। ডাক্তার অজয় বলল, হ্যাঁ, এই লাস্টটিতেও এনএনডি লেখা আছে এবং পুরুষাঙ্গ কেটে ফেলেছে, আর এই লাস্টটিতেও কোনো ক্ষতর চিহ্ন পাওয়া যায়নি। ডক্টরের কথা শুনে টেনশন বেড়ে গেল। যাই হোক, স্বরাষ্ট্রমন্ত্রী একটি মিটিং ডেকেছে আজকে, সেখানে আমাকেও থাকতে হবে, কারণ
এই কেসের দায়িত্ব আমার ঘাড়ে। তাই ডক্টর অজয়ের কাছ থেকে বিদায় নিয়ে সোজা স্বরাষ্ট্রমন্ত্রীর মিটিং এর উদ্দেশ্যে রওনা হই। রাস্তায় প্রচুর জ্যামে আটকে আছি। হঠাৎ বাহিরে তাকিয়ে দেখি একজন লোক একটা রিক্সা চালককে মারছে। আমি গাড়ি থেকে নেমে গিয়ে শুনি রিক্সা চালক ভাড়া বেশি চাওয়ায় লোকটি তাকে মারছে। সেখানে রিক্সা চালককে বুঝিয়ে পাঠিয়ে দিয়ে চলে যাই মিটিংয়ে গিয়ে শুনি স্বরাষ্ট্রমন্ত্রী জেনেছেন আমার গুলিতে সরকারি স্কুলের শিক্ষক নিহত। এই কথা শোনার পর তিনি আমার উপর রেগে সেই মিটিং ক্যান্সেল করে আমাকে 15 দিনের জন্য সাসপেন্ড করেন। মিটিং শুরু হতে না হতেই এমন শাস্তি। সেখান থেকে প্রচুর মন খারাপ করে বাসায় চলে আসলাম। একটু খাওয়া দাওয়া করে বিকেলে বসে আছি আর ভাবছি ভালোই হয়েছে, অনেকদিন রেস্ট নেওয়া হয় না, এই 15 দিন অন্তত রেস্ট নেওয়া যাবে। শুয়ে আছি, এমন সময় সন্ধ্যার পর রহিম সাহেব কল দিলেন। ভাবলাম নিশ্চয়ই সান্ত্বনা দেওয়ার জন্য কল দিয়েছেন, তাই ধরিনি ফোনটা। আবার কল দিলেন। এবার ধরতেই তিনি বললেন, স্যার আবার একটা লাশ পাওয়া গেছে, আপনি দেখে যান। না, আমি তো দায়িত্বে নেই। সমস্যা কি স্যার, 15 দিন পর আবার দায়িত্ব পাবেন। আচ্ছা বলে ফোনটা কেটে দেই। সকালেও একটি লাশ, আবার সন্ধ্যায় আরেকটা। এভাবে মানুষ খুন করছে আর আমরা শুধু দেখছি। কিছু একটা করতে হবে। লাশটিকে দেখার জন্য গেলাম। লাশটিকে দেখে তো আমি অবাক। ওনাকে তো আমি চিনি, আজকে মিটিং এ যাওয়ার আগে তো ওনাকে দেখেছিলাম। উনি তো সেই রিক্সা চালককে চড় মেরেছিলেন। দেখে তো অনেক প্রভাবশালী মনে হলো। যাই হোক, এই লাশটিকেও ডক্টর অজয়ের কাছে পাঠালাম। আগের লাশগুলোর মতোই এই লাশের উড়ুতেও NND লেখা। এটা জানালেন ডক্টর অজয়। আমি ডক্টর অজয়ের চেম্বারে না গিয়ে বাসায় এলাম আর ভাবতে থাকলাম, কেসটা আমার হাতে না থাকুক তাতে কি, এই রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে। মাত্র কয়েকটা দিনে এতগুলো লাশ কেউ মেনে নিতে পারছে না। পুরো শহরের মানুষ আমাদের প্রতি ঘৃণায় মনোভাব দেখাচ্ছে। সত্যি তো আমরা এখনো খুনিকে আটক করতে পারিনি। আমার বাসায় অনেক পুরাতন পেপার ছিল, আমি সেগুলো দেখতে বসলাম যে এর আগে এমন কোনো খুন পাওয়া যায় কিনা। দেখলাম অনেক খুনের খবর আছে, কিন্তু এইরকম কোনো খবর পাচ্ছি না। হঠাৎ একটি পেপার দেখলাম, একদিনেই 6 খুন। হেডলাইন দেখে পুরো রিপোর্ট পড়লাম এবং ওই খুনের রহস্য সম্পর্কে জেনে নিলাম। সেখানে একজন ব্যক্তি পুলিশকে প্রথম ইনফর্ম করেন এই খুনের জন্য। পরবর্তীতে জানা যায় সেই লোকটি খুন করেছিল। এইটা দেখার পর কেমন জানি রহিম সাহেবের প্রতি একটু সন্দেহ আসলো, কারণ প্রায় সবগুলো খুনের লাশের খবর উনি আগে দিয়েছেন আমাকে। এমনকি সেদিন ওনাকে একটি কাজে পাঠাইলাম, কিন্তু উনি ফোন দিয়ে বলেছিলেন একটা লাশ পাওয়া গেছে। আমাদের সবার আগে রহিম সাহেব সংবাদ পায় কিভাবে? ইভেন আজকেও 2টা লাশের খবর রহিম সাহেবই দিয়েছেন। এই খুনগুলোর মধ্যে কি রহিম সাহেবের কোনো সহযোগিতা আছে? রহিম সাহেবের প্রতি নজর রাখতে হবে। সে কি এই খুনের সাথে যুক্ত আছে কিনা বুঝতে হবে। থানা থেকে নিষিদ্ধ আছি জেনেও লুকিয়ে লুকিয়ে রহিম সাহেবকে নজরে রাখার জন্য কয়েকজন লোক রেখে দেই। কয়েকদিন পরে একদিন রহিম সাহেবকে রাতে 2টার দিকে তার নিজ বাড়ি থেকে বাইর হতে দেখে একজন আমাকে কল দিয়ে জানায়। আমিও তাড়াতাড়ি করে চুপি চুপি রহিম সাহেবের পিছনে পিছনে যাই। গিয়ে দেখি রহিম সাহেব পোর লোকের পাড়ে একটি লোকের সাথে দেখা করছে এবং সেই লোকটার থেকে কিছু টাকা নিয়ে চলে যাচ্ছে। আমিও কিছুক্ষণ লেগে থাকলাম। এরপর রহিম সাহেব যে লোকটির সাথে দেখা করেছে তাকে গিয়ে ধরি এবং তার থেকে জিজ্ঞাসাবাদে অনেক কথা শুনলাম। সবটা শুনে আমি অবাক হয়ে যাই। রহিম সাহেব এমন একটি কাজ করে ভাবতেই পারছি না। আসলে রহিম সাহেব অনেকদিন যাবৎ মাদক বিক্রির সাথে জড়িত। রহিম সাহেবের সম্পর্কে এগুলো শোনার পরে তার প্রতি সন্দেহটা আরো বেড়ে যায়। তাই তাকে কড়া নজরে রাখি সব সময়। রহিম সাহেব যদি সত্যি জড়িত থাকে এই খুনের সাথে, তাহলে তাকে হাতে নাতে ধরতে হবে। সন্দেহের বশে ধরাটা উচিত হবে না। কিন্তু রহিম সাহেব এই খুন করবে কি জন্য? মাদকের ব্যবসার সাথে এই খুনের কি সম্পর্ক? কিছুতেই হিসাব মেলাতে পারছি না। আবার যদি
রহিম সাহেব এই খুনের সাথে জড়িত থাকে, তাহলে আমাকেই বা কেন আগে জানাবে? এগুলো ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো লাশগুলোর শরীরে তো এনএনডি লেখা ছিল। এই কুর্তিতেই হয়তো কোনো ক্লু আছে। তাই কম্পিউটারে বসে এনএনডি সম্পর্কে জানার জন্য সার্চ করলাম, কিন্তু তেমন কিছু পেলাম না। বিভিন্ন কিছু সার্চ করতে করতে হঠাৎ স্ক্রিনে চলে আসলো কুট লিখে খুন করলো খুনি, এমন শিরোনাম দেখে ক্লিক করে পুরো লেখা পড়লাম এবং আশ্চর্য হয়ে গেলাম, এটা কিভাবে সম্ভব? আসলে ওই খুনটি প্রায় 1971 সালের দিকে রাজশাহীর কোনো এক এলাকায় ঘটেছে। তখন কয়েকটি লাশ পাওয়া গেছে একই জায়গায় এবং সবগুলো লাশও মেয়েদের ছিল এবং একইভাবে মেরেছে। মেয়েগুলোর ডান স্তন কাটা আর লাশগুলোর পিঠে বড় করে লেখা ছিল এনএনডি। তবে লাশগুলোর উপর আর কোনো অত্যাচার করা হয়নি, তাই কিভাবে মেরেছে কেউ আজও তা জানতে পারেনি। কারণ তখন দেশে যুদ্ধ চলছিল, তাই সবার সন্দেহ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী হয়তো খুনগুলো করেছে, তাই তখন ওই কেসটা আর চালানো হয়নি। কিন্তু সেই 1971 সালের ঘটনা কি আবারও পুনরাবৃত্তি হচ্ছে নাকি? না, এটা হওয়ার চান্স নেই। সেই দিনের খুনিটা কি এখনো বেঁচে আছে নাকি? আর বেঁচে থাকলেই বা কি, তার তো এখন অনেক বয়স হয়ে যাওয়ার কথা। কিন্তু যে লাশগুলো পাওয়া গেছে গাইবান্ধায়, সেগুলো দেখে মনে হয় না একজন বয়স্ক মানুষ মেরেছে। যে প্ল্যান করে মেয়েগুলোকে মেরেছে, এটা একজন বয়স্ক মানুষের পক্ষে অসম্ভব। এই খুনগুলো একজন প্রাপ্তবয়স্ক মানুষই করেছে। যাই হোক, এই এনএনডি কোডের সম্পর্কে আরো বেশি গভীরভাবে জানতে হবে আমাকে। কিন্তু এদিকে আমি প্রায় 1 সপ্তাহ হয়ে গেল অফিসে যাই না, কারণ 15 দিনের জন্য সাময়িক বরখাস্ত আছি। তবে বসে নেই অবশ্য, কারণ এই কেসটার শেষটা আমাকে দেখতেই হবে। এতগুলো মানুষ খুন করলো যে সে খুনি আইনের হাত থেকে বাঁচতে পারবে না। এভাবে 15 দিন কেটে গেল। অবাক করার বিষয় হচ্ছে, যেদিন আমি বরখাস্ত হই সেই দিনেই 2টা খুন হয়, কিন্তু আমি বরখাস্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত একটিও খুন হয়নি। তাহলে খুনি কি আমার সাথেই খেলছে? আমাকে কি কোনোভাবে এই খুনগুলোর সাথে রিলেটেড রেখেছে খুনি? যাই হোক, প্রায় 15 দিন কেটে যাওয়ার পর আজকে জয়েন করব অফিসে। তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকাল সকালে চলে গেলাম অফিসে। গিয়ে সবার সাথে দেখা করলাম। সবার সাথে দেখা হলেও রহিম সাহেবকে অফিসে কোথাও দেখলাম না। ভাবলাম হয়তো এখনো আসেনি, আসবে মনে হয় একটু পরেই। রহিম সাহেব আমাকে রাতে লাশের খবর দেওয়ার পর থেকে আর একবারও ফোন দেয়নি। দেখি আসুক সে, তারপর দেখা যাবে কি করা যায়। এদিকে অফিসে এসে শুনতে পাই যে টেস্টের জন্য সাসপেন্ড হয়েছিল সেটা অন্য এক সিআইডি কর্মকর্তা হাতে দিয়ে দিয়েছে। যাকেই দেখ আমাকে খুঁজে বের করতেই হবে খুনিকে, এবং খুব তাড়াতাড়ি, নইলে আরো অনেকগুলো প্রাণ হারাবে আমার গাফিলতির জন্য। অফিসে বসে রহিম সাহেবের জন্য অপেক্ষা করছি। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু রহিম সাহেব আসছে না। তাই কল দিলাম। হ্যালো রহিম সাহেব, কোথায় আপনি? গলার স্বর একটু নামিয়ে বলল, স্যার, আমি তো অসুস্থ, তাই অফিসে যাইনি। আপনি কেমন আছেন? হ্যাঁ আছি ভালো। আচ্ছা ঠিক আছে, সুস্থ হয়ে দেখা করেন। ফোনটা কেটে দিয়ে অফিসের কাজ করতে থাকি। কাজ করা শেষ হলে দুপুরের দিকে বাড়িতে যাই। সেখান থেকে বিকেলের দিকে ডক্টর অজয়ের কাছে যাই। গিয়ে লাশগুলোর রিপোর্ট প্রিন্ট করে ফাইলে রাখি এবং কেসটা নিয়ে আলাপ আলোচনা করি। ডক্টর অজয়ের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি। এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। ঠিক রাত 1টার দিকে কে যেন আমাকে ফোন দেয়। ভয় পেয়ে যাই, নিশ্চয়ই আবার কোনো লাশের সংবাদ দিবে হয়তো কেউ। ভাবতে ভাবতেই ফোনটা ধরি। ফোনটা ধরতেই ওপাশ থেকে, স্যার, রহিম সাহেব বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়েছে, এত রাতে কোথায় যেন যাচ্ছে, আপনি আসেন। আচ্ছা তুমি লক্ষ্য রাখো, আমি আসতেছি। কোন দিকে যাচ্ছে সে? পলাশবাড়ির দিকে যাচ্ছে। আচ্ছা আমি আসতেছি। বিছানা থেকে তাড়াতাড়ি করে উঠে গাড়ি নিয়ে আমিও রওনা দেই। যে কল দিয়েছিল
তাকে আমি কয়েকদিন আগে রহিম সাহেবকে নজরে রাখার জন্য নিয়োগ দিয়েছিলাম। যাই হোক, রহিম সাহেব এত রাতে কোথায় যাচ্ছে দেখতে হবে। তার পিছনে পিছনে আমিও গাড়ি নিয়ে এগোচ্ছি। রহিম যেতে যেতে হঠাৎ পলাশবাড়ির ড্রিম লাইট পার্কের ভিতরে ঢুকে যায়। আমিও চুপচাপ পিছনে পিছনে যাই। অন্ধকার, খুব একটা বোঝা যাচ্ছে না কিছু, তবুও চাঁদের হালকা আলোয় দেখলাম রহিম সাহেব দাঁড়িয়ে আছে। একটি লোক এসে রহিম সাহেবকে একটি বড় ব্রিফকেস হাতে দিয়ে চলে গেল। ব্রিফকেসটি নিয়ে রহিম সাহেবও বেরিয়ে আসছে। যখনই ড্রিম লাইটের গেটের কাছাকাছি আসলেন, তখনই পিছন থেকে কে যেন রহিম সাহেবের কলারটা টেনে ধরলো। আমি গেটের পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দুইজনে ধাক্কাধাক্কি করছে। এমন সময় রহিম সাহেব একটি ধারালো চাপাটি বের করে লোকটির গলায় কোপ মারার জন্য তুলল। ঠিক তখনই আমি দৌড়ে এসে তার হাতটা ধরে ফেলি আর চাপাটির হাত থেকে ফেলে দিয়ে হ্যান্ডকাপ পরিয়ে দেই। এরপর একটা মুচকে হাসি দিয়ে ওনার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করি, আপনি নাকি অসুস্থ? না স্যার, আপনি এখানে? আমি এখানে কেন জানতে পারবে, থানায় চলো। রহিমকে গাড়িতে তুলে হাতটা বেঁধে রহিমের ব্রিফকেসটা খুলে দেখি পুরোটা টাকায় ভর্তি। যাই হোক, রহিমকে থানায় রেখে আমি বাড়িতে চলে আসি। সকালে উঠেই থানায় গিয়ে রহিমের জিজ্ঞাসাবাদ শুরু করি। আচ্ছা রহিম, এতগুলো খুন কিভাবে করলে? বিশ্বাস করেন স্যার, আমি খুন করি নাই। তাহলে খুনগুলোর খবর তুমি আগে কিভাবে পাও? স্যার, সত্যি বলতে আমি প্রায় প্রতিদিনই এই বাড়ি থেকে বাহির হতাম আর খোঁজ পেতাম। আমাকে মানুষ ফোন দিয়ে বলতো সেখানে আমার কি দোষ স্যার। তাই বলে প্রতিটা লাশের খবর তুমি কেন আগে পেতে? আর তোমার এই মাদক ব্যবসা কতদিনের? স্যার, প্রায় 2 বছর থেকেই এই কাজে জড়িত, কিন্তু এখন পর্যন্ত কোনো মানুষকে খুন করি নাই স্যার। বিশ্বাস করেন স্যার। তাহলে কাল রাতের লোকটিকে তো চাপাতি দিয়ে মেরেই দিতে আমি না থাকলে। না স্যার, আমি শুধু ভয় দেখানোর জন্যই এমন করেছি। আচ্ছা শোনো, লুকিয়ে লাভ নেই, আমি তোমার সবকিছু শুনেছি। তো তুমি ভদ্র ছেলের মতো সব বলো, কোনগুলোর কথা বলো। স্যার, বিশ্বাস করেন আমি কোনো খুন করি নাই, আর আমি এগুলোর সাথে জড়িত নাই স্যার। স্যার, খোদার কসম আমি খুনের সাথে জড়িত নাই। আর যদি সত্যি জড়িত থাকি স্যার, তাহলে আল্লাহ আমাকে আজকেই মৃত্যু দিবে। রহিমের কথাগুলো শুনে মনে হচ্ছে সত্যি সে খুন করে নাই। তাহলে খুনগুলো করলো কে? আমি তো শিওর ছিলাম রহিম জড়িত আছে, তার থেকে সব শোনা যাবে। কিন্তু রহিম তো জড়িত নেই, তবুও রহিমের মাদক ব্যবসার জন্য তাকে জেলে যেতেই হবে। যাই হোক, রহিম জড়িত নেই জেনে মনটা খারাপ হয়ে গেল। তাই বাসার দিকে রওনা দেই। বাসায় যেতে যেতে হঠাৎ দেখলাম রাস্তার পাশে অনেকগুলো মানুষ জড়ো হয়ে আছে। মনে কৌতূহল জাগে, তাই গাড়ি থেকে নেমে কাছে যাই, গিয়ে কি হয়েছে দেখতে। কাছে যেয়ে আমি অবাক হয়ে যাই। সেখানে একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় উপর হয়ে কাঁদতেছে আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি তাড়াতাড়ি করে মেয়েটাকে উল্টিয়ে মেয়েটার মুখ দেখেই মাথাটা ঘুরে যায়। হাতে যেন শক্তি পাচ্ছিলাম না। মেয়েটা ডক্টর অজয়ের মেয়ে। আমি চিৎকার দিয়ে বললাম, আরে রিমো, তুমি? কি হয়েছে তোমার? সে আমাকে একটি চিরকুট হাতে দিয়ে কি যেন ইশারা করছিল। আমি চিরকুট পকেটে রেখে রিমুকে তাড়াতাড়ি করে নিয়ে যাই হাসপাতালে। রিমুকে আইসিইউ রুমে নিয়ে গিয়ে ডক্টর অজয়কে একটা ফোন দেই। হ্যাঁ নিলয়, বলো। ডক্টর অজয়, আপনার মেয়ে রিমু খুবই অসুস্থ, অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি গাইবান্ধা সদর হাসপাতালে আসেন। হ্যাঁ, আসছি। ডক্টর কিছু ওষুধ দেয়, সেগুলো কিনে আনি। ওষুধগুলো দেওয়ার পর রিমুর ছটফটানিটা একটু কমে যায়। প্রায় 2 ঘন্টা হচ্ছে হাসপাতালে আছি, কিন্তু ডক্টর অজয় আসছে না কেন? ডক্টর অজয়ের বাড়ি থেকে হাসপাতাল তো মাত্র 20 মিনিটের রাস্তা। যাই হোক, আমি ডাক্তারের অপেক্ষা করছি। প্রায় 3 ঘন্টা পরে আসেন ডক্টর অজয়। এসে বলে, রিমু কোথায়? আইসিইউ রুমে আছে। ও আচ্ছা। এই কথা বলে উনি সরাসরি আইসিইউ রুমে ঢুকে যায়। আমি বাইরে বসে ভাবতে থাকি, ডক্টরের মেয়ে অসুস্থ, কিন্তু তাকে দেখে মনেই হয় না আমার নিজেরই যতটা খারাপ লাগছে, কিন্তু ডক্টরের এমন লাগছে না কেন?
এগুলো ভাবতে ভাবতেই হঠাৎ আইসিইউ রুমের দরজায় কাচ দিয়ে তাকিয়ে দেখি রিমোর ছটফটানি বেড়ে গেছে আবার। তাড়াতাড়ি করে রুমে ঢুকে রিমোর কাছে যাই। তার নিঃশ্বাসটা যেন আরো দ্রুত নেওয়া শুরু করেছে। ডক্টর অজয় পাশেই দাঁড়িয়ে। রিমোর এমন অবস্থা দেখে আমি নিজেই কেঁদে দিয়েছি, কিন্তু তার জন্মদাতা পিতার চোখে পানি তো দূরে থাক, একটু কষ্টও লাগছে না। কিছুক্ষণ এমন থাকতে থাকতে ডক্টর অজয় রিমোর মুখের অক্সিজেন মাস্কটা খুলে দিয়ে বলে, মিথ্যে চেষ্টা করে লাভ নেই, রিমোকে বাঁচানোর যাবে না, শুধু শুধু কষ্ট না দেওয়াই ভালো। ডক্টরের এমন কাণ্ড দেখে ভাবি, মানুষ তার আত্মীয়কে বাঁচাতে শেষ নিঃশ্বাসটা পর্যন্ত চেষ্টা করে যায়, কিন্তু ডক্টর বুঝেছি, তিনি সব সময় লাশ নিয়েই থাকে, তো তাই মনে হয় নিজের মেয়ের লাশের প্রতিও আর কষ্ট লাগে না। আস্তে আস্তে রিমোর নিঃশ্বাস নেওয়াটা থেমে যায়, আর সে চলে যায় এই পৃথিবীর মায়া ছেড়ে। সেখান থেকে চলে আসি বাড়িতে। এদিকে রিমোর লাশটি ফরেন্সিক রিপোর্ট করার জন্য ডক্টর অজয়ের কাছে দিয়েছি। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বসে আছি, মনটা খারাপ। রিমোর সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল, মেয়েটা আমাকে আঙ্কেল বলেই ডাকতো। যাই হোক, আজকে আর বাড়ি থেকে বাইর হয়নি, মনটা ভালো নেই, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। প্রায় রাত 10টার দিকে মোবাইলটা বেজে ওঠে। ফোনে তাকিয়ে দেখি থানা থেকে কল দিয়েছে। ফোনটা ধরতেই ওপাশ থেকে, স্যার, রহিম সাহেব প্রচুর অসুস্থ। কি হয়েছে? কি যে বুক ধরে চিৎকার করছে। আচ্ছা, তাকে হাসপাতালে ভর্তি করাও। এইটা বলে ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে রহিমকে দেখতে যাওয়ার জন্য বাহির হলাম। রাস্তায় হঠাৎ ডাক্তার অজয় কল দেয়, দিয়ে বলে, নিলয়, তুমি রিনোর ফরেন্সিক রিপোর্টটা নিয়ে যাও এখনই। আচ্ছা। গাড়িটা ঘুরিয়ে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। গিয়ে রিপোর্টটা নিলাম। এটি একটি অ্যাক্সিডেন্ট কেস, তাই সিম্পল রিপোর্ট দিয়েছে ডক্টর অজয়। রিপোর্টটা নিয়ে রহিমের কাছে যাওয়ার জন্য গাড়িতে আসি। আমি তাড়াতাড়ি করে চলে গেলাম হাসপাতালে। গিয়ে দেখি সত্যি রহিম আর এই পৃথিবীতে নেই, আমাদের ছেড়ে চলে গেছে, হার্ট অ্যাটাক করেছে। আচ্ছা, কালকে রহিম বলেছিল যদি আমি খুনি হয়ে থাকি তাহলে আল্লাহ আমাকে আজকেই মেরে ফেলবে। সে সত্যি আজকেই মারা গেল, তাহলে কি সত্যি সে খুনি? এটা তো আকস্মিক হয়ে গেল। সত্যি খারাপ লাগছে এখন। রিমুকে নিয়ে একটা টেনশনে ছিলাম, এখন আবার রহিম সাহেব। অনেকদিন একসাথেই কাজ করেছি, এভাবে তাকে হারাতে হবে বুঝিনি। আর খুনের সাথে জড়িত কিনা তাও জানি না। মাথাটা ঘুরে যায়, তাই একটি চেয়ারে বসে পড়ি পকেটে হাত দিয়ে। হঠাৎ দেখি পকেটে একটি কাগজের টুকরো। তারপর মনে পড়ে এটা তো রিমু দিয়েছিল, ব্যস্ততায় দেখা হয়নি। কি লেখা ছিল এতে? চিরকুটটা মোড়ানো ছিল, সেটা খুললাম দেখার জন্য। চিরকুটটা দেখে আমি অবাক হয়ে বলি, ও মাই গড! আসলে চিরকুটে লেখা ছিল NND। এটা দেখে আমি শিওর যে রিমুকেও সেই খুনিটাই খুন করে। তাহলে যে রিমুর ফরেন্সিক রিপোর্টে কোনো কিছু পাওয়া যায়নি, তাহলে কি ডক্টর অজয় এখানে কোনো চিটারি করেছে? আর ডক্টর অজয়ের মতিগতি ভালো লাগছে না। রিমুর খুনের সাথে ডক্টর অজয় জড়িত নেই তো? না, কেউ যতই খারাপ হোক না কেন, নিজের মেয়েকে কিভাবে মেরে ফেলতে পারে? যাই হোক, আমাকে রিমুর লাশটি অন্য একটি ফরেন্সিক ডক্টরকে দেখাতে হবে। কিন্তু রিমুর লাশটিকে অন্য কোথাও নিয়ে যেতে তো দিবে না ডক্টর অজয়, তাই ভাবলাম চুরি করে নিয়ে যেতে হবে। হাসপাতাল থেকে বাড়িতে এসে সব প্ল্যান করে ফেলি। আজকে রাতে রিমুর লাশটি চুরি করতে হবে। বাড়ি থেকে গাড়িটি নিয়ে বাইর হলাম প্রায় রাত 3টার দিকে। ডক্টর অজয়ের লাশ ঘরে তালা দেওয়া ছিল। গুলি দিয়ে তালাটা ভাঙলাম। ভিতরে ঢুকে অনেকগুলো লাশের মাঝে রিমুর লাশটা খুঁজে পাচ্ছিলাম না। আর এত গভীর রাতে এগুলো লাশের পাশে সত্যি অনেক ভয় লাগতেছে। মনে হচ্ছে কেউ যেন একজন পিছন থেকে এই বুঝি টেনে ধরে। আশেপাশে প্রায় 15টি টেবিলে 12টি লাশ। এগুলো দেখতে দেখতে হঠাৎ জোরে একটা কিসের যেন শব্দ হয়। আমি ভয়ে জোরে একটা চিৎকার করে দেই। ভালোভাবে তাকিয়ে দেখি একটি বিড়াল বয়ম ফেলে দিয়েছে। এত ভয়ের মাঝে তবুও লাশ খুঁজতে থাকি। হঠাৎ মনের ভিতরে সাহস জাগালাম, আমি একজন CID অফিসার, আমাকে ভয় পেলে চলবে না। মনের ভিতর সাহস জুগিয়ে
অনেকক্ষণ খোঁজার পর দেখলাম ঘরের একদম কোণার দিকে মাটিতে উলঙ্গভাবে পড়ে আছে রিমুর লাশটি। আমি তাড়াতাড়ি করে কাপড় দিয়ে ঢেকে গাড়িতে করে নিয়ে যাই ডক্টর জাহিদের কাছে। ডক্টর জাহিদও একজন ফরেন্সিক বিভাগের ডক্টর, তার সাথে এই বিষয় নিয়ে আগে কথা হয়েছে। আমি তাড়াতাড়ি করে ডক্টর জাহিদের কাছে নিয়ে গিয়ে রিমুর লাশটিকে টেবিলে রাখি। এরপর ডক্টর জাহিদ রিমুর লাশটির চারপাশ ভালোভাবে দেখে আবার কাটে। আমি পাশের চেয়ারে বসে আছি। অনেক খারাপ লাগছিল। রিমুকে এই অবস্থায় দেখবো ভাবিনি, কিন্তু ডক্টর অজয় বাবা হয়ে নিজের হাতে কিভাবে কাটলো মেয়েকে আমি দেখতেই পারছি না। যাই হোক, কিছুক্ষণ পর ডক্টর জাহিদ বলে ওঠে, আচ্ছা নিলয়, লাশটিকে তুমি কোথা থেকে তুলে এনেছো? ফ্রিজে ছিল নাকি টেবিলে? না ডাক্তার, লাশটি মাটিতে উলঙ্গভাবে পড়েছিল। আচ্ছা চলো, অজয়ের রুমে আর একবার যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তবে বলেন কি হয়েছে আর কি দেখলেন? আবার আরো কিছু লাশ দেখতে হবে। আর এই রিমুর লাশটি শুধু অ্যাক্সিডেন্ট কেস নয়, তার শরীরে এমন একটা রাসায়নিক দ্রব্য পাওয়া গেছে যেটা মানুষের শরীরে পুশ করার 5 থেকে 10 মিনিটের মধ্যে মারা যায়। আচ্ছা, আমি তাকে অ্যাক্সিডেন্ট অবস্থায় পেয়ে হাসপাতালে ভর্তি করেছিলাম। প্রায় 3 ঘন্টা পরে তার বাবা ডক্টর অজয় আসে। তার বাবা আসার 10 থেকে 20 মিনিটের মধ্যেই রিমু মারা যায়। তাহলে কি ডক্টর অজয় এই রাসায়নিক দ্রব্য তার নিজের মেয়ের শরীরে দিয়েছে? হতে পারে, তবে রিমুর ভিতর আরো একটা জিনিস পাওয়া গেছে, আর এইটা প্রমাণ করতে আমাকে আরো কিছু লাশ দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, চলেন। কি পেয়েছেন সেটা তো বলেন। আগে বলা যাবে না, আরো লাশ দেখতে হবে। ওকে চলেন। ডক্টর জাহিদকে নিয়ে গভীর রাতে আবারও ডক্টর অজয়ের লাশ ঘরে আসি। ডক্টর জাহিদ ভিতরে ঢুকে একটি মহিলার লাশের কাছে গিয়ে মহিলাটির তলপেট কেটে মহিলাটির জরায়ুটা বাহির করে। তারপর পকেট থেকে কি যেন একটা বাহির করে দেখতে থাকে। আবার কিছুক্ষণ পর আরো একটি মেয়ের লাশ খুঁজে বের করে তারও একইভাবে তলপেট কেটে জরায়ু বের করে কি যেন দেখছে। আমি চুপচাপ শুধু দেখছি। এভাবে সেখানে যে কয়টা মেয়ের লাশ আছে সবগুলো একইভাবে কেটে কেটে কি যেন দেখছে। সবগুলো দেখা শেষ করে আমার কাছে এসে বলে, আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। কি ভয়? আসলে ডাক্তার অজয় একজন নেক্রোফেলিয়া। কি? হ্যাঁ, প্রথমত রিমুর জরায়ুতে একটা ভ্রূণ পাই, সেটা জীবিত ছিল। তাই আমি সবগুলো লাশ দেখার জন্য এসেছিলাম। সবগুলো লাশের জরায়ুতে ভ্রূণ দেখা যাচ্ছে। তাই বলে নিজের মেয়ের সাথেও? আসলে মৃতদেহের উপরে এমন কাণ্ডকে মনস্তত্ত্বের পরিভাষায় নেপ্রোফেলিয়া বলা হয়। এসব মানুষগুলো মৃতদেহ দেখলেই তাদের সেক্স করার ইচ্ছা জাগে, তাই সুযোগ পেলেই ছাড়ে না, সে তার মেয়ে হোক আর যেই হোক। এটা এক প্রকার মানসিক রোগ বলা যায়। ও মাই গড, তাহলে কি ডক্টর অজয় এই সব খুন করেছে এতদিন? হতে পারে, কারণ এই ধরনের মানুষ আগে মানুষকে মেরে ফেলে, তারপর যা করার করে, কিন্তু মেরে ফেলার আগে কখনো কিছু করবে না। তাহলে পুরুষগুলোকে কেন মারবে? সেটাও ভাবার। এমন তো হতে পারে মেয়েগুলোকে মারতে গিয়ে ওই পুরুষগুলো দেখেছে, তাই ওদেরও মেরে ফেলেছে। হতে পারে। ডক্টর অজয়ের লাশঘর থেকে তাড়াতাড়ি বাহির হয়ে ডক্টর জাহিদকে বাসায় রেখে রিমুর লাশটি আগের স্থানে রেখে ডক্টর অজয়ের রুমে একটি কলমের ক্যামেরা রেখে আসি। কারণ প্রমাণ ছাড়া হাতে নাতে ধরা যাবে না। কলমটা রেখে দরজা কোনো রকমে আটকে তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে শুয়ে পড়ি। ততক্ষণে ফজরের আজানও দিয়ে দেয়। তবুও একটু ঘুমাতে না পারলে সমস্যা হতে পারে, তাই ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, তাই তাড়াহুড়া করে অফিসে গিয়ে আগে কলমের সিসি ক্যামেরাটা অন করি। দেখি ডক্টর অজয় তার রুমে। যখন সে কাজে লিপ্ত হয়ে যায় ঠিক তখনই আমি গাড়িটা নিয়ে চলে যাই অজয়ের লাশ ঘরে। তার ঘরের দরজা বন্ধ থাকায় কিছুক্ষণ জোরে ধাক্কা মারতেই ভেঙে যায় দরজা। এরপর ডক্টরকে হাতে নাতে ধরি। ডক্টর আমাকে দেখে বলে, নিলয় তুমি? অনুমতি ছাড়া ঢুকতে বলেছে কে? ডক্টর সিআইডির কোনো অনুমতি লাগে না। ডক্টরের হাতটা বেঁধে সেখানকার কলমটা দেখিয়ে বললাম, ডক্টর এখানে তোমার সব প্রমাণ রয়েছে,
এখন থানায় চলেন। দেখো নিলয়, আমি একজন ডাক্তার, তাই সম্মান দিয়ে কথা বলবে। আপনি একজন নেক্রোফেলিয়া। এটা বলতেই কি যেন একটা দিয়ে আমার মাথায় সজোরে আঘাত করে, সেখানেই আমি অজ্ঞান হয়ে যাই। প্রায় কয়েক ঘন্টা পরে জ্ঞান ফিরে দেখি আমাকে বেঁধে রেখে, এবং আমার শরীরে কোনো কাপড় নেই, সম্পূর্ণ উলঙ্গ। নিজেকে নিজের কাছে শরম লাগছিল। কিছুক্ষণ পর ডক্টর অজয় কোথায় থেকে যেন একটা অস্ত্রোপচারের ব্লেড নিয়ে এসে আমার কাছে একটা অট্ট হাসি দিয়ে বলে, নিলয়, তুমি যত জেনে গিয়েছো আমি নিকোফেলেনার, তাহলে তোমাকে বেঁচে রেখে কি লাভ আর? প্রথমে তোমার পুরুষাঙ্গ কাটবো। আচ্ছা ঠিক আছে ডক্টর, আমি কোনো বাধা দিব না। আপনি শুধু আমাকে মারার আগে একটি কথা শোনাবেন প্লিজ। ওকে, মরার আগে অন্তত তোমার একটা ইচ্ছা পূরণ করি। আচ্ছা বলো। এই শহরের এতদিনের খুনগুলো কি আপনি করেছেন? না, তবে তুমি যতগুলো লাশ দিয়েছো ততগুলোর সাথে আমি সেক্স করেছি। সেটা জানি। তাহলে আপনি আমার পুরুষাঙ্গ কাটবেন। এর আগের যে পুরুষের লাশ পাওয়া গেছে সেটারও কিন্তু পুরুষাঙ্গ কাটা ছিল। তাহলে কি আপনি কেটেছেন? আসলে আমি খুন করিনি, তবে খুনের প্ল্যান আমার মাথায় যেভাবে আছে সেভাবে খুনি খুন করেছে। তবে কেন জানি কাজে আমার সাথে মিল আছে। আমি এখনো খুন করিনি। এখন তোমাকেই আমি প্রথম খুন করব। আর হ্যাঁ, তোমার লাশেও আমি NND লিখে রাখবো। তবে সবাই যেন ভাবে খুনি তোমাকেও খুন করেছে। হাসতে হাসতে যখনই আমার কাছে আসে ডক্টর অজয়, ঠিক তখনই ব্লেডটা তার ঘাড়ে ঢুকিয়ে দেই। আসলে যখন ডক্টর আমাকে আঘাত করে তখন টেবিলের উপর একটা ছোট অপারেশন ব্লেড ছিল, সেটা হাতে নিয়েই অজ্ঞান হয়েছিলাম। ডক্টর অজয় দেখতে পারেনি। এতক্ষণ কথা বলছিলাম আর পিছনে হাতের দড়িগুলো কাটছিলাম, ডক্টর বুঝতেই পারেনি। যাই হোক, তাড়াতাড়ি করে দড়িগুলো খুলে ডক্টর অজয়কে অজ্ঞান অবস্থায় হাত পা বেঁধে গাড়িতে করে থানায় নিয়ে যাওয়ার জন্য চলে যাই। রাস্তায় অনেক জ্যামে আটকে আছি। গাড়ি চালাতে চালাতে হঠাৎ একটি বাইকের দিকে চোখ পড়ে যায়। বাইকের পিছনে নাম্বারের পাশেই লেখা NND। আমি দেখে অবাক হয়ে যাই, এই কোডটা এখানে কেন, যেটা প্রতিটা লাশের গায়ে পাওয়া গেছে। আমি গাড়িটার পিছনে পিছনে যাই। গাড়িটা থানার উপর দিয়ে গাইবান্ধা SKSN এর দিকে যায়। আমি আমার থানায় না থেমে গাড়িটার পিছনে পিছনে চলে যাই। গাড়িতে একজন ভদ্র মানুষ ছিল, দেখে মনে হচ্ছে ভদ্র ঘরের সন্তান, কিন্তু এই কোডটা কেন তার গাড়িতে? আমি তাকে আটকে জিজ্ঞেস করব কি? না থাক, দেখি কি করে উনি তার গাড়িটা বাহিরে রেখে ইনের ভিতরে ঢুকে যায়। আমিও গাড়িটি থামিয়ে ভিতরে যাই। গিয়ে দেখি লোকটি আরো কয়েকজনের সাথে দেখা করে এবং তিনি রাত্রি যাপনের জন্য সেখানে একটি সিট নেয়। আমি সিট নাম্বারটা দেখে আবার বাইরে চলে আসি, কারণ খুনগুলো সব সময় রাতেই হয়েছে। এই লোকটি যদি আদৌ খুনের সাথে জড়িত থাকে তাহলে সে রাতেই কিছু একটা করবে। আমি আজকে সারা রাত এখানেই থাকবো। যাই হোক, আগে ডক্টর অজয়কে থানায় নিয়ে রাখি। গাড়িতে এসে দেখি ডক্টর অজয় এখনো অজ্ঞান, তাই তাকে থানায় নিয়ে হাসপাতালের ডক্টর দেখাই। ডক্টর তাকে কিছু ইঞ্জেকশন দিয়ে স্যালাইন লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর ডক্টর অজয়ের জ্ঞান ফিরে। এইরকম অবস্থায় তাকে থানায় নিয়ে আসি আর তাকে জেলের ভিতরে রেখে বলি, ডাক্তার, এতদিন অনেক খারাপ কাজ করেছেন, এখন আপনাকে আইনের হাত থেকে রক্ষা করবে কে? আমি কোনো খারাপ কাজ করিনি। আচ্ছা ডক্টর, নিজের মেয়েকে মারলেন কিভাবে? ওহ রিমু, ওকে আমি মারিনি। তাহলে তার শরীরে যে রাসায়নিক দ্রব্য পাওয়া গেছে সেটা কে দিয়েছে? রিমুতে অ্যাক্সিডেন্ট করেছে আর ও খুব কষ্ট পাচ্ছিল, তাই আমি ওকে কষ্ট থেকে মুক্তি দিয়েছি। আপনার মেয়েকে এত তাড়াতাড়ি মুক্তি দিলেন কেন? রিমুটা খুব পাকনা হয়েছিল, তাই ওর পাকনা মেয়ের জন্য মরেছে। কেন মারলেন রিমুকে? আমার লাশ ঘরে আমার অনুমতি ছাড়াই ঢুকেছিল আর একটা লাশের সাথে আমার সেক্স করতে দেখেছে। ছোট মেয়ে, সবাইকে বলার খুব রিস্ক ছিল, তাই তাড়াতাড়ি খুব মুক্তি করে দিয়েছি। ছি ডক্টর, নিজের মেয়েকে এইভাবে মারতে কষ্ট হলো না? আবার আপনি নিজের মেয়ের সাথেও সেক্স করেছেন? ছি, এতটা নিকৃষ্ট আপনি। তার হাসিটা বিরক্ত লাগছিল, তাই
আর সহ্য না হয়ে লাঠি দিয়ে সজোরে কয়েকটা আঘাত করে আবার অজ্ঞান হয়ে যায় তিনি। তাকে জেলে ওভাবেই রেখে অফিসে এসে বসে আর ভাবতে থাকি সেই বাইক চালকের কথা। আজকে রাতে আমাকে ওখানেই থাকতে হবে, কারণ কেমন জানি সন্দেহ হচ্ছে এসএইনে কিছু একটা হতে যাচ্ছে। পুলিশকে বলে ডক্টর অজয় নামে একটি কেস লিখতে বলি। নেক্সোফেলিয়ার। অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে বাড়িতে যেয়ে পুরোপুরি ভাবে রেডি হয়ে নেই, যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। তাই শর্ট গান, গার্ড ইত্যাদি নিয়ে রেডি হয়ে যায়। সন্ধ্যায় অন্ধকারটা নামার সাথে সাথে গাড়ি নিয়ে রওনা দেই। সেখানে গিয়ে পৌঁছে পাশে একটি বাসযার ছিল, সেখানে গাড়িটা লুকিয়ে বসে থাকি। প্রায় কয়েক ঘন্টা থাকার পরেও যখন ভিতর থেকে কেউ আসলো না, তখন একটু বিরক্ত হয়ে গেলাম। তার মানে আজকে কিছুই হবে না? ভুল ভাবছি? গভীর রাতের ঝিঝি পোকাগুলো ডাকছে, আবার ভয়ও লাগছে। মনে মনে ভাবলাম আজকে হয়তো কিছু হবে না, চলে যাই। রাত তখন প্রায় 1টা। যখনই গাড়িটা চালু করার জন্য চাবিটা ঢোকাবো, ঠিক তখনই দেয়ালের উপর দিয়ে কি যেন একটা দড়ি দিয়ে আস্তে আস্তে নামতেছে। আমিও আর গাড়িটা চালু না করে সেদিকে লক্ষ্য করে আছি। কি যেন একটা ফেলে দিয়ে দেয়াল টপকিয়ে একটি লোক নামে, তারপর জিনিসটিকে ঘাড়ে নেয়। অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না, শুধু বোঝা যাচ্ছে একটি মানুষকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। আমিও গাড়ি থেকে নেমে আস্তে আস্তে লোকটির পিছনে পিছনে যাই। গিয়ে দেখি লোকটিও একটি গাড়ি লুকিয়ে রেখেছে পাশের জঙ্গলে। লোকটি গাড়িতে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আমি তাড়াতাড়ি করে গাড়িটির পিছনে পিছনে যাই। আমার গাড়ির লাইট অন করেই চালাচ্ছি গাড়িটা, আর ভাবছি এইটা হয়তো সেই বাইক চালকটি। কিন্তু কাকে মেরেছে সে? এভাবে মানুষ মেরে হয়তো সে এনএনডি কোডটি লিখে দিয়ে যায়। আজকে তাকে ধরবই। গাড়িটা গাইবান্ধার মাস্টারপাড়া একটি চিপায় রেখে লোকটি মানুষের অব্যয় কি যেন একটা ঘাড়ে করে একটি বাড়িতে ঢুকে যায়। আমিও চুপচাপ পিছন পিছনে গিয়ে জানালায় দাঁড়াই। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতেছি। অন্ধকারের জন্য লোকটির মুখ দেখা যাচ্ছে না, তবে বোঝা যাচ্ছে সে যে মানুষটিকে ঘাড়ে করে নিয়ে আসছে তার কাপড় খুলে দিচ্ছে। এরপর একটি ধারালো ছুরি বের করে, তাতেই দরজা খোলা ছিল জন্য আমি দৌড়ে গিয়ে পিছন থেকে তাকে আটকে ধরে মাথায় সজোরে আঘাত করি। তার হাতটা হ্যান্ডকাপ দিয়ে বেঁধে লাইটটা জ্বালিয়ে লোকটিকে দেখে বলি, ও মাই গড, তুমি? হ্যাঁ স্যার, আমি। কি করছো এগুলো? এই সাহেব আমাকে অপমান করেছে, তাই তাকে এই পৃথিবী থেকে বিদায় করে দিছি। মাটিতে পড়ে থাকা মানুষটির দিকে তাকিয়ে দেখি বাইক চালকটি। আসলে ভেবেছিলাম বাইক চালকটি খুনি, কিন্তু এখানে তো দেখছি উল্টো। আসল খুনি হচ্ছে সেদিন যে রিক্সা চালকটাকে ঝামেলা থেকে মুক্ত করেছি, সে এতদিন এই খুনগুলো করেছে। রিক্সা চালকটিকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসা করি, তোমার নাম কি? পার্থ রায়। লোকটিকে কেন মারলে? তিনি বাইক চালানোর সময় আমার রিক্সা ধাক্কা দিয়ে আবার আমাকে গালি দিয়েছে। আমাকে গালি দিলে আমার সহ্য হয় না। সেদিন তো দেখছেন যে আমাকে মেরেছিল, তাকেও শেষ করে দিয়েছি। তুমি কি জানো এখন তোমার কেমন ভয়ঙ্কর শাস্তি হতে পারে? হ্যাঁ, মৃত্যুদণ্ড। দীপ্তিকে মেরেছো কেন? দীপ্তিকে? ও আচ্ছা, প্রথম জায়গায় খুন করেছে। হ্যাঁ, সেদিন ওনারা দুইজন ছিল বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য আমার রিক্সা উঠেছিল। রাস্তায় রিক্সা চালাতে হঠাৎ সামনে একটা গর্ত পড়ায়, কড়াভাবে ব্রেক ধরি। এতে একটি মেয়ে পড়ে যায় আর উঠিয়ে আমাকে ছড় মেরে বলে, রিক্সা চালাতে না পারলে রিক্সা চালাস কেন? দোষ না থাকা সত্ত্বেও দোষী হওয়াটা কেমন লাগে আপনি বলেন? তাই তাদের সেখান থেকে অজ্ঞান করে নিয়ে যাই আমার রাস্তানায় এবং সেখানে তাদের মেরে ফেলি। আচ্ছা, রিয়াকে মারলে কেন? আমাকে রিক্সা চালকের বাচ্চা বলে গালি দিয়েছিল। কত বড় সাহস আমাকে গালি দেয়। শালিকে বিদায় করে দিয়েছি, আর তাকে মেরে ফেলতে একটি পুরুষ দেখেছিল, তাকেও মেরেছি। বেচারা দোষ না করে মারা গেল। মানুষ মেরে তুমি কি মজা পাও? আমার আত্মসম্মান বোধে যে হাত দিবে তাকে আমি মেরে ফেলবো। আচ্ছা, এই এনএনডিটা কি? এইটা একটি কোড যেটা আমার দাদার বাবার দেওয়া। 1972 সালে এই কোডটি আবিষ্কার হয়েছে। এইটা শোনার পর মনে পড়ে সেই 5টি খুনের কথা। তার মানে সেই খুনের বংশধর এই পার্থ। তাকে বলি,
কিন্তু এইটার ফুল মিনিং কি? আসলে NND এর কোনো পূর্ণরূপ খুঁজে পাওয়া যায়নি, তবে আমাদের পরিবারের আদি থেকে আসছে। আমরা একটি মুরগি জবাই করলেও NND লিখে রাখি, তাই আমিও রেখেছি। তোমার অপরাধের কোনো মাপ নেই। আমি জানি, তবুও নিজের জীবন দিয়ে নিজের সম্মানকে বাঁচিয়েছি। রিক্সাওয়ালার আবার সম্মান? এই CID মেজাজ গরম হলে তোকে মারবো, আমাকে শাস্তি দে, কিন্তু সম্মান নিয়ে টানাটানি করবি না, বলে দিলাম। মিস্টার পার্থ, তোমার শাস্তিটা ভয়ানক হবে, যেন কেউ আর এমন অপরাধ করার চিন্তা না করে, আর অপরাধী আইনের হাত থেকে কখনোই রক্ষা পেতে না পারে। তোমার শাস্তি হলো একটি রুমে আটকে থাকবে শেষ নিঃশ্বাস পর্যন্ত, এবং কোনো প্রকার পানি বা খাবার দেওয়া হবে না তোমায়। যদিও CID শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে না, তবে তোমার জন্য এমন শাস্তি মঞ্জুর করব। এই কথা শেষ হতেই পাশের জেল কারাগার থেকে ডক্টর অজয় বলে উঠল, বিশ্বাস করেন রাসেল ভাই, এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর এদিকে পার্থ বলে, তার আগে যদি তোর মৃত্যু হয়ে যায় CID, তুই তো আমার শেষ সাক্ষী, তুই মরে গেলে আর কেউ জানবে না এতক্ষণ কে করেছে। ইউ বাস্টার! বলেই আমি তার ঘাড়ের কাছে চেপে ধরি, এতে সে অজ্ঞান হয়ে যায়। তারপর তাকে কাস্টডিতে রেখে বের হয়ে আসি। ফেরার পথে পাশের সেলে দেখলাম ডক্টর এবার তিনি ঝিম মেরে বসে আছেন। কর্তব্যরত পুলিশ অফিসারকে কেস লিখতে বললাম আর ভালোভাবে নজর রাখতে বলে চলে এলাম। সকাল হতে এখনো বেশি সময় বাকি নেই বললেই চলে, তবু একটু বিশ্রাম নেওয়া উচিত। কাল পার্থকে কোর্টে চালান করার ব্যবস্থা করতেই হবে। এই ধরনের মানসিক বেকারগ্রস্ত খুনের শাস্তি দ্রুত হওয়া উচিত। পরের দিন সকালে দ্রুত থানায় চলে গেলাম। গিয়ে দেখি পার্থের জ্ঞান ফিরেছে। তাকে নাস্তা দেওয়া হয়েছে কিন্তু খায়নি। রাগে থানায় পুলিশের সাথে আলাপ করতে বসলাম, কিভাবে কি করা যায়। এটা অনেক জটিল বিষয় স্যার। কিভাবে এদের শাস্তির ব্যবস্থা করে বলো তো? এই খুনের মানসিক সমস্যা আছে, দেখেন না? প্রত্যেকটা খুনের রিপোর্ট দেখলেই বোঝা যায়। আমার ইনভেস্টিগেশন কর্মজীবনে এমন কেস দেখিনি, বুঝলেন? এগুলো খুব বেয়ার। আমি ভাবছি মানসিক রোগী বলে ছেড়ে না দেয় আবার কোর্ট। মানে আপনি বলতে যাচ্ছেন যদি সংশোধনাগারে পাঠাই তাই? হ্যাঁ, সেটাই। আপনার কি মনে হয় এরা সংশোধন হবে? ডক্টর অজয়ের কথা না হয় বাদ দিলাম, কিন্তু পার্থ আবার বের হলে আবার খুন করবেই। আপনি ঠিকই বলেছেন, কিন্তু কোর্টকে এটা বোঝাতেই হবে। আচ্ছা, আপনি বরং কোর্টে চালান করার ব্যবস্থা করুন। আচ্ছা স্যার। পুলিশ অফিসারকে বলে পার্থকে আগে কোর্টে নেওয়ার ব্যবস্থা করলাম, কিন্তু এখনো 2 দিন পর ওর কোর্টে যাওয়ার ডেট। যদিও কস্টোডিতে বন্দী, ভয়ের কিছু নেই, তারপরও ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে কেন জানি। এভাবে একদিন পার হয়। পরের দিন রাতে খেয়ে দিয়ে গল্পের বই নিয়ে শুয়ে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি, কিন্তু হঠাৎ তীব্র ঝুঁকিতে ঘুম ভাঙে। মনে হয় আমি একটা বক্সে বন্দী। কিছুক্ষণ পর অনুমান করলাম আমি একটা গাড়ির ডিকিতে বন্দী, আমার হাত পা বাঁধা। আমার এই অবস্থা কে করলো ভাবতেই মাথা ঝিম মেরে উঠল। কিছুক্ষণ অপেক্ষা করার পর মনে হলো কেউ ডিকি খুলছে। আমি সাথে সাথে চোখ বন্ধ করে ফেলি। কেউ একজন আমাকে টেনে হিস্ট্রে বের করে কাঁধে নিল। পুরুষ মানুষ হবে। তার কাঁধে থাকা অবস্থায় চোখ খুলে দেখি একটা জঙ্গলের মতো জায়গা, অন্ধকার, তাই খুব বেশি দেখা যাচ্ছে না, শুধু গাছপালা। এইটাই বুঝতে পারছি অন্ধকার যেহেতু, তার মানে এখনো সকাল হয়নি। কিছুক্ষণ কোথায় যেন নিয়ে গিয়ে একটা ঘরে নিয়ে আমাকে মাটিতে শুইয়ে দেয় সে। নাকের কাছে হাত দিয়ে দেখে নিঃশ্বাস পড়ছে কিনা। আমি স্বাভাবিক নিঃশ্বাস নিচ্ছি। সে আমার হাত পা খুলে দিয়ে কোথায় যেন গেল। ঘরের দরজা জানালা সব বন্ধ, কিচ্ছু দেখতে পাচ্ছি না অন্ধকারে। হঠাৎ লাইট জ্বালিয়ে কে পিছন ফিরে দাঁড়িয়ে আছে, বুঝতেছিলাম না কে। যেহেতু আইসিডি অফিসার, তাই কোনো সময় খালি থাকে না। ঘুমের সময়ও পকেটে ছোট ছুরি রাখি। পকেটে হাত দিয়ে দেখলাম ছুরিটা আছে। দ্রুত বের করে লুকিয়ে রাখলাম হাতের মুঠোয়। লোকটা ফিরে এলো মুখোশ পরে। কি নিয়ে এলো জানি না, তবে এসে আমার পোশাক খোলার চেষ্টা করলো। প্রথমে প্যান্ট খুলতে চেষ্টা করছে। আমি শুয়ে আছি আর দেখছি তার কাণ্ড।
যখনই আমার শার্ট খোলার জন্য বুকের কাছে আসলো, ঠিক তখনই ছুরি দিয়ে ঘাড়ে সজোরে আঘাত করে রক্তে লাল হয়ে যায় মুহূর্তে তার গলা, জামা। দ্রুত নিজের পোশাক ঠিক করি, পাশে থাকা দড়ি দিয়ে হাত পা বেঁধে ফেলি। তারপর ভালো করে মুখটা দেখলাম পার্থ। এ কি, আমি কি ভুল দেখলাম না? ভালোভাবে তাকিয়ে দেখি সত্যি এটা পার্থ। যাই হোক, পার্থের গায়ের জামা ছিঁড়েই তার গলায় পট্টি দেই যাতে রক্ত কম যায়, আর ছুরিটা মুছে পকেটে রাখি। কি ব্যাপার, তুমি জেল থেকে পালালে কি করে? যেহেতু নিকৃষ্টভাবে মারতে পারে, সে জেল থেকে পালাতে পারবে না ভাবেন কি করে? আমাকে কেন মারতে এলে? আপনাকে বলেছিলাম না আপনি শেষ সাক্ষী, তাই আপনাকেও শেষ করতে এলাম। এখন তোমার ফাঁসি কেউ আটকাতে পারবে না, চলো। পার্থকে ঘাড়ে নিয়ে বাইরে এলাম। হালকা আলো পড়তে শুরু করেছে। পার্থের পকেট থেকে চাবি নিয়ে গাড়ি স্টার্ট দিলাম। পার্থ কিছুটা নিতিয়ে গেছে, অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই হয়তো। ওকে পিছনের সিটে শুইয়ে যত দ্রুত সম্ভব গাড়ি চালালাম। বাহ, কত সুন্দর! থানা থেকে পালিয়ে আমাকেই মারতে এসেছে সে, সাথে থানার গাড়িও নিয়ে এসেছে। অনেক বুদ্ধি আছে বলতে হবে। সিআইডিতে থাকলে অনেক উন্নতি করতে পারত। দ্রুত ওকে থানার হাসপাতালে নিয়ে যাই। আমার জামাও রক্তে ভিজে আছে, এটা পরে বদলাতেও হবে ভেবে থেকে যাই। একটু খোঁজ নেই কিভাবে পালালো পার্থ। খোঁজ নিয়ে জানতে পারলাম বাথরুমের নাম করে সে বের হয়। পরে সাথে যে প্রহরী থাকে তাকে আঘাত করে পালিয়ে যায়। প্রহরী বেচারা 4 ঘন্টা অজ্ঞান ছিল। এদিকে পার্থের অবস্থা ভালো না, ছুরির আঘাত ডিপ হয়েছিল। আমি পার্থের কাছে যাই, আমাকে দেখেই পার্থ বলে, কি ভেবেছেন এখন ক্ষমা চাইবো? আমি জানি আমি বেশিক্ষণ হয়তো বাঁচবো না, তবু ক্ষমা চাইবো না। আমি আমার সম্মানবোধ নিয়ে মরে যেতে চাই। শুধু বলবো ভালো থাকবেন। বলার কিছুক্ষণ পর পার্থ সত্যি তখনই মারা যায়। ডক্টরের হাতে কিছুই করা ছিল না, অতিরিক্ত রক্তক্ষরণের জন্য এমন হয়েছে। সব পুলিশের ঝামেলা মিটিয়ে পার্থের লাশ কবর দেওয়ার ব্যবস্থা করা হয়। শেষ মুহূর্তে এসে একটু খারাপ লাগছে, আমার জন্যই পার্থ জীবন হারালো। তবে এ ধরনের মানুষ বেঁচে থাকাই জাতির জন্য ক্ষতিকর। ডক্টর অজয়ের কেসটাও এরপর ক্লোজ করি। তাকে কোর্ট 5 বছরের জন্য ডাক্তারি করা থেকে নিষেধাজ্ঞা আরোপ করে আর মানসিক চিকিৎসার জন্য সংশোধনাগারে পাঠায়। আসলে পৃথিবী অদ্ভুত, এখানে বিচিত্র প্রাণীর সাথে বিচিত্র মানুষের বসবাস। সবশেষে ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।